এই লাল কাপড় পরা মেয়েটিকে দেখছেন না? এই মেয়েটি আসলে একজন ডিমানের সাথে বিয়ে করেছে। কিন্তু কেন? এর পেছনের কারণটা কি? আসলে এর পেছনের রহস্যটা জানলে আপনার মাথা ঘুরে যাবে। তো চলুন আজকের গল্পে এটাই জানবো। তো শুরু থেকে শুরু করছি। তো এই গল্পটা শুরু হয় একটি শপকে দেখিয়ে। এই চিকেন শপটা 3জন মহিলা মিলে চালায়, আর তারা সবাই এক ঘরে একই ফ্যামিলিতে থাকে। এরপর আমরা তাদের ফ্যামিলির আরো সদস্যের সাথে পরিচয় হয় বোগো এবং বায়ুর সাথে। তারা দুজন এই ফ্যামিলির দুজন ছেলে এবং তাদের একটি করে স্ত্রীও রয়েছে। বোগো কাজ করলেও কিন্তু বায়ু কাজ করে না, সারাদিন শুধু ঘরেই বসে থাকে আর নিজের মুরগির লড়াই করত। বোগো রেগে গিয়ে বায়ুর উপরে চিল্লায় এবং তাকে বলে, এসব কি করছো? সারাদিন কোনো কাজ কর্ম করো না, ফালতু বসে থাকো। তখন বায়ু বলে, আমি যেই জিনিসটা করছি এটা অনেক বড় একটা ইনভেস্টমেন্ট, আর এটা থেকে আমরা কোটিপতি হব। সবাই নাস্তার টেবিলে এসে বসে। তখন আমরা বোগোর মাকে দেখতে পাই। সে অনেক রেগেছিল কারণ তার দুটো বৌমার মধ্যে বোগোর বউকে মানে রেন্ডির উপরে সে অনেক রেগে যেত। জানি না কেন সে রেন্ডিকে পছন্দই করতো না, সারাদিন গালাগাল দিত। আজকেও তাকে গাল দিচ্ছে কারণ সে সকালের নাস্তাটা না বানিয়ে কাজে চলে গিয়েছে। সে যতই বাইরে বেশি কাজ করুক, যতই বাইরে উন্নতি করুক, বাট ঘরের কাজ না করলে তাকে শুধু গাল খেতে হয়। আর অন্যদিকে তার দ্বিতীয় বৌমা মানে সিটিকে সে অনেক ভালোবাসতো, তাকে কোনো কাজই করতে দেওয়া হতো না। এটা দেখে রেন্ডির অনেক খারাপও লাগতো, বাট সে কিছু বলতো না। আর তাদের পরিবারের আরেকটি মেয়ে হচ্ছে গীতা, সে হলো বোগোর বোন। রেন্ডি গীতাকে বলে, আমার বেটিকে তুমি স্কুলে পৌঁছে দিয়ে আসো। আর এটা শুনে বোগোর মা আবারও রেন্ডির উপরে চিল্লায় যে তুমি তোমার মেয়েকে নিজে স্কুলে নিয়ে যেতে পারো না। তখন রেন্ডি বলে, আমাকে ঘরের নাস্তাও বানাতে হবে, আবার এদিকে চিকেন ডেলিভারি দিতেও যেতে হবে। তো দুটো কাজ রয়েছে আমার, তাই আমার কাছে টাইম নেই। এর কিছুক্ষণ পর বোগো এবং রেন্ডি তারা দুজন কাজে বেরিয়ে যায়। কাজে বেরানোর আগে বোগো তার মাকে কিছু টাকা দেয় এবং বায়ুর বউ যেহেতু প্রেগনেন্ট ছিল তাই সে তাকেও কিছু টাকা দেয়। এরপর তারা গাড়ি দিয়ে একটি জাহাজের কাছে পৌঁছায় যেখানে বোগো কাজ করে। তারপর রেন্ডি তার শপে পৌঁছায়। এরপর রেন্ডি চিকেন শপে চিকেন ডেলিভারি দিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর সে দেখতে পায় যে তাদের মা কান্না করছে আর সিটি তাকে শান্ত করার চেষ্টা করছে। এখানে রেন্ডি এসে বোগোর মাকে বলে, কি হয়েছে? তখন বোগোর মা রেন্ডিকে আবারও গালাগাল দেয়, কঠিন অচ্ছিষ্ট লেভেলের গালাগালি, যেগুলো আমি মুখে বলতে পারবো না। তারপর তাকে বলে, তোমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো। এটা শুনে রেন্ডি হুটপাট করে হসপিটালের দিকে রওনা দেয়। তাড়াতাড়ি সে হসপিটালে চলে আসে যেখানে সে গীতাকে দেখতে পায়। গীতা তার কাছে ক্ষমা চাইছিল কারণ গীতা বলে, আমার কারণেই এইসব কিছু হয়েছে। আমি নিনাকে স্কুল থেকে পিক আপ করার জন্য একটু দেরি করেছিলাম। দেরি হওয়ার কারণে নিনা নিজে বাড়ির দিকে আসছিল আর একটি গাড়ি দিয়ে তার অ্যাক্সিডেন্ট হয়। এরপর রেন্ডি ডক্টরের কাছে যায়। ডক্টর রেন্ডিকে বলে, নীরার হালাত অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, অপারেশন করার জন্য অনেক টাকা লাগবে। তখন কাঁদতে কাঁদতে রেন্ডি তার মেয়ের ভিক্ষা চাইতে থাকে যে যত টাকা লাগবে লাগুক, আমার মেয়েকে প্লিজ বাঁচিয়ে তুলুন। অপারেশন করার জন্য তার কাছে টাকা ছিল না, যার কারণে সে তার পরিবারের কাছে হেল্প চায় কিছু। সে তার পরিবারের কাছে বলে এই বাড়িটাকে বিক্রি করার জন্য। এইটা বলার পর মম তার উপরে খেপে যায় যে এত বড় বাড়িটাকে বিক্রি করার কোনো দরকার নেই। আর এদিকে বায়ুও তার প্রেগনেন্ট ওয়াইফকে নিয়েই ব্যস্ত ছিল, সে কোনো কিছুই বলে না। যার কারণে সে কোনো উপায় না পেয়ে আবারও হসপিটালে চলে যায় এবং সেখানে বসে থাকে। তখন তার কাছে একটি বুড়ি মহিলা চলে আসে এবং তাকে কিছু টাকা দেয়, আর সাথে তাকে এও বলে যে আমি জানি তুমি তোমার মেয়েকে নিয়ে ব্যস্ত রয়েছো আর এর কারণে তুমি সকাল থেকে কোনো কিচ্ছু খাওনি। এটা শুনে রেন্ডি অবাক হয়ে যায় কারণ এ কথা তো সে কাউকেও জানায়নি, কিন্তু এই বুড়ি মহিলাটি কিভাবে জানতে পারলো। এরপর ওই বুড়ি মহিলাটি তাকে একটি পেপার দিয়ে যায় যেখানে একটি কন্ট্যাক্ট নাম্বার ছিল। সে তাকে বলে যদি চিকিৎসা এখান থেকে না হয় তাহলে চিকিৎসা করার জন্য দ্বিতীয় উপায় রয়েছে, সেইটা তুমি চেষ্টা করে দেখতে পারো। এই কথা বলে ওই বুড়ি লোকটি ওখান থেকে চলে যায়।
টাকার জন্য সে খুবই চিন্তিত হচ্ছিল, যার কারণে সে বগোর সাথেও কন্ট্যাক্ট করতে পারছিল না, কারণ বগোর জাহাজ মাঝ রাস্তায় আটকে গিয়েছে। আর বাড়ি থেকে যেহেতু তাকে কেউ সাহায্য করছে না, যার কারণে সে ওই বুড়ি লোকটির সাথে কন্ট্যাক্ট করে। আর এই সিদ্ধান্তটা ছিল তার একটা বড় সিদ্ধান্ত। এই বুড়ি লোকটি পয়সা দিয়ে তাকে সাহায্য করবে না, সে তাকে কালো জাদু করার জন্য উদ্দেশ্যে ছিল। একজন ডিম্যানের সাথে তার বিয়ে দিয়ে দেয় ওই বুড়িটি। আর এখানে রেন্ডিকে ওই ডিম্যানের সাথে রাত কাটাতে হতো, যার কারণে ওই বুড়িটি রেন্ডিকে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে বিছানায় নিয়ে যায়, সাথে তার উপরে অনেকগুলো রক্ত মেখে দেয়। আসলে তোমরা জানো ডিম্যানেরা বেশি রক্ত খেতেই পছন্দ করে। আর এই বিয়েটা হওয়ার পর রেন্ডির যতগুলো প্রবলেম ছিল সেগুলো তো সলভ হবেই, তার সাথে তাকে যে মানুষ হেট করবে তাদেরকেও ওই ডিম্যানটি মেরে ফেলবে। আর এখানে রেন্ডি তার পুরো যৌবন ওই অদ্ভুত ডিম্যানটাকে দিয়ে দেয়। আর সত্যি আমরা ওই ডিম্যানটাকে দেখতে পাচ্ছিলাম না, সে পুরো অদৃশ্য ছিল। কাজ হয়ে যাওয়ার পর তখন ওখানে ওই মহিলাটি চলে আসে আর তাকে কিছু জিনিস দেয় এবং তাকে বলে এবার থেকে এগুলোকে প্রতি সপ্তাহে তোমাকে এরকম কিছু করতে হবে। আর এবার যেহেতু তোমার সাথে ডিম্যানের বিয়ে হয়ে গেছে, তাই সে এবার তোমার শরীরে পজেস করে আত্মার মতো থাকবে, আর যেই তোমার শরীরকে ক্ষতি করার চেষ্টা করবে তাকেই ডিম্যানটি মেরে ফেলবে। এবার তুমি যেতে পারো। তারপরের দিনের সকাল বেলায় আমরা দেখতে পাই একটি গাড়ি এসে তাদের বাড়ির সামনে দাঁড়ায় এবং গাড়ি থেকে বের হয়ে আসে রেন্ডি এবং তার মেয়ে ছুটে বেড়াচ্ছিল যেমন তার কিছু হয়নি। এটা দেখে দাদিমা খুবই খুশি হয় যে তার নাতি বেঁচে ফিরেছে। আর অন্যদিকে সিটি অবাক হচ্ছিল, কারণ একদিনই তো হয়েছে নিনার অ্যাক্সিডেন্ট, আর একদিনে সে কিভাবে ভালো হয়ে গেল, যে এত তাড়াতাড়ি কম টাইমের মধ্যে কিভাবে রেন্ডির মেয়ে সুস্থ হয়ে যেতে পারে, তাও আবার এত গভীর চোট, এত গভীর অ্যাক্সিডেন্ট। এ কথা যখন সে তার স্বামীকে জানায়, তার স্বামী শুধু একটা কথাই বলে, তুমি বেশি চিন্তা করো না, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এরকমটা তো হয়নি যে আমাদের বাড়িটা বিক্রি হয়নি, না হলে এর জন্য আমাদেরকে বাড়িটাকে বিক্রি করে দিতে হতো। সিটি বায়ুকে বলে রেন্ডি হয়তো কালো জাদু করেছে, বাট বায়ু তাকে কোনো কিচ্ছু বলে না, সে ওখান থেকে চলে যায়। কিন্তু সিটি ওই দিন থেকেই রেন্ডির উপর নজর দিতে শুরু করে। আর হ্যাঁ, রেন্ডি ওই দিন থেকেই পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। সে কারোর সাথে কোনো কথা বলে না, সে একা একাই থাকে। বড্ড অদ্ভুত দেখতে রেন্ডির এই বিষয়গুলো। একদিন রেন্ডি বাথরুমে গোসল করছিল আর তার ভিডিও বানিয়ে সিটি তার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে দেয়। আর ওই ভিডিওতে রেন্ডি কারোর সাথে মজা করছিল বাথরুমে বসে, কিন্তু ওই মানুষটাকে দেখা যাচ্ছিল না, যার কারণে পরের দিন রেন্ডি যখন বাজারে যায় চিকেন বিক্রি করতে, তখন তার উপরে সবাই হাসছিল। সে যখন ওই ভিডিওটার ব্যাপারে জানতে পারে, তখন সিটিকে সে ধরে গলায়। ওখানে অনেকগুলো লোক থাকার কারণে রেন্ডি তাকে কিচ্ছু করে না, তাকে ছেড়ে দেয়। পরের দিন বায়ু একটু লেট করে বাড়ি আসে আর সিটিকে বলে নুডলস বানাতে। তখন সিটিও নুডলস বানাতে চলে যায় কিচেনে। সে যখন কিচেনে নুডলস বানাচ্ছিল, তখন তার পেছনে অদ্ভুত ইঙ্গিতে রেন্ডি তার কাছে চলে আসে। তাকে দেখে মনে হচ্ছিল তার উপরে কোনো প্রেতাত্মা ভর করেছে এবং সে গরম কড়াইয়ে আটটা ডুবিয়ে নুডলস গুলোকে কাঁচা চাবিয়ে নেয়, মানে ভাই চিবিয়ে খেতে থাকে। এটা দেখে সিটি অনেকটাই ভয় পেয়ে যায়। সে দৌড়ে যায় তার বেডরুমে আর তাড়াতাড়ি বায়ুকে ডাকতে থাকে, কিন্তু ওখানে তো বায়ু ছিলই না, বরঞ্চ বেডরুমে কিভাবে যেন রেন্ডি চলে এসেছে এবং তার গলা দাবিয়ে সিটিকে সে ওখানে মেরে ফেলে। আসলে রেন্ডি এটা ইচ্ছে করে করেনি, তার ভেতরে যে ডিম্যানটা তাকে বিয়ে করেছে সেই আসলে এইসব কিছু করছে। তখন রাত করেই বায়ু বাড়িতে ফেরে। সে যখন তার স্ত্রীকে দেখতে পায় না, তখন সে তার মাকে জিজ্ঞাসা করে। তার মা বলে হয়তো রেগে গিয়ে সে বাপের বাড়ি চলে গেছে। পরের দিন সকালবেলা রেন্ডির পুরোপুরি ভাবে হোশ চলে আসে, মানে ওই আত্মাটা তার শরীর থেকে চলে যায় কিছুক্ষণের জন্য। তখন সে দেখে সেই সিটিকে খুন করেছে। এত বড় একটা কাণ্ড ঘটে গেছে। আর সে ওই বুড়িমার কাছে আবার যায়। সে তাকে বলে কেন আমার সাথে এরকম হচ্ছে। বুড়িমা তাকে বলে যেহেতু ওই ডিমনের সাথে তোমার বিয়ে হয়েছে, তাই সে তোমার শরীর কবজা করে ফেলেছে। এবার ওই শরীরটাকে যেই ক্ষতি করার চেষ্টা করবে
সেই মারা যাবে। আর আমরা প্রথম থেকে দেখেছি ওই বুড়ি লোকটি কালো জাদু জানে, যেহেতু বোগোর মাও রেন্ডিকে একদমই সহ্য করতে পারতো না, তাই তার ভেতরের যে আত্মাটা ছিল সেও বোগোর মাকে মেরে ফেলে। তার সাথে এই সব বিষয়ে যখন সিটির বর জানতে পারে তাকেও সে মেরে ফেলে। শুধু বাড়িতে বেঁচে থাকে রেন্ডির মেয়ে এবং হাজবেন্ড সাথে গীতা। রেন্ডির ভেতরে থাকা ডিমনটি তার বরকেও ছাড়ে না, সে তাকেও মেরে ফেলে। শুধু বাকি ছিল গীতা এবং রেন্ডির মেয়ে, সে তাদেরকেও মেরে ফেলতো, কিন্তু তাদের ভাগ্যটা একটু ভালো ছিল। তখন ওই ডিমনের বদলে রেন্ডির আত্মাটাই তাদের সামনে আসে, কারণ রেন্ডির মেয়ে তার কাছে অনেক রিকোয়েস্ট করছিল প্লিজ প্লিজ বলে। তখন রেন্ডি গীতাকে বলে তুমি আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাও, আমি তোমাদেরকে মেরে ফেলতে চাই না। তখন গীতা নাই চাইতেও তাকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায় দূরে শহরে। আর এদিকে রেন্ডি নিজেকে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে, কারণ তার কাছে তো কোনো উপায় ছিল না। আর মুভিটা এখানেই শেষ হয়। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই গীতা এবং রেন্ডির মেয়েকে। তারা একটা বাড়ির ভাড়া করে থাকে এবং ওই বাড়ির আলমারিতে আমরা দেখতে পাই রেন্ডির জামা। তখন আমাদের পেছনের একটা ভয়েস জানায় মুভি এখানে শেষ হয়নি, এর দ্বিতীয় পার্ট আসছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুবই সাধারণভাবে এই মুভিটাকে এক্সপ্লেন করেছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে।